ইলেকট্রোস্ট্যাটিকে যে তড়িৎ ক্ষেত্র পার্টটা সেইখান অবধি আমরা অলরেডি পড়িয়ে দিয়েছি, তার আনসার দিয়ে দিয়েছি। এই দুটো ভিডিও যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখে নিও। আজকে আমরা এই যে 60 যে বইটা আছে এই বইটার ফুল সলিউশনের সিরিজ শুরু করছি আজ থেকে। তো এর প্রত্যেকটা পার্ট কিন্তু তোমাদের পরীক্ষার জন্য, তোমাদের সেমিস্টার 3 যে পরীক্ষা সেই পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। 1 নম্বর কোশ্চেন হচ্ছে এটা যে ঘর্ষণের দ্বারা একটি বস্তুকে তড়িৎ আহিত করা হলে বস্তুর ওজন, শোনো আমি শুধু ঘর্ষণ না, ঘর্ষণ বা অন্য কোনোভাবে যদি আমি কোনো একটা বস্তুকে আধান দিই বা বস্তুটা থেকে আধান নিই, ঠিক আছে, আমি আমার একটা হাতের সাথে আর একটা হাত, একটা হাতের সাথে একটা হাত যদি ঘষি তাহলে এদিক ওদিক ইলেকট্রনে কিন্তু আদান প্রদান হবেই। আমি পশমের সাথে উল যদি ঘষি আদান প্রদান ইলেকট্রনের হবে। এবার যদি ইলেকট্রনের আদান প্রদান হয় তাহলে তো ভর কমবে, আমরা আগেই বলেছি, কারণ ইলেকট্রনের ভর আমরা যতই বলি নগণ্য নগণ্য নগণ্য, কিন্তু বাস্তবে ইলেকট্রনের ভর তো আছে, যেটা হচ্ছে 9.1 × 10⁻³ কেজি। তাহলে এই ভরটা তো কমবে। মিনিমাম একটা ইলেকট্রন যদি বেরোয় কোনে এই একটা বস্তু এ আর এই একটা বস্তু বি, এদের দুজনকে আমি একটা তার দিয়ে কানেক্ট করেছি, ঠিক আছে। এবার ইলেকট্রন এ থেকে বিতে গিয়ে যাবে না বি থেকে এতে যাবে, যাই হোক ইলেকট্রন তো এদিক ওদিক হবেই, হলে কিন্তু ওই যে বস্তুটার সেটার ভর কিন্তু চেঞ্জ হবেই, ঠিক আছে। তাহলে সামান্য বৃদ্ধিও হতে পারে, সামান্য হ্রাসও হতে পারে। 2 নম্বর কোশ্চেন বলছে নিচের কোনটি আধানের একক? আধানের কোনটা একক? ফ্যারাড না, ফ্যারাড কিন্তু আধানের একক না, ফ্যারাড হচ্ছে ক্যাপাসিটর, ধারকত্বের একক, ভোল্ট হচ্ছে বিভব পার্থক্যের একক, ঠিক আছে। আধান আমাদের কি হয়? আধান সমান হয় কিউ সমান আই ইন্টু টি, ঠিক আছে। অ্যাম্পিয়ার কার একক? অ্যাম্পিয়ার হচ্ছে আই, তড়িৎ প্রবাহ মাত্রার একক। কুলম হচ্ছে আমাদের আধানের একক। এই সিএরটা যদি ফ্যারাডের পরিবর্তে ফ্যারাডে থাকতো, ফ্যারাডে, তখন কিন্তু সেটা আধানের একক হয়ে যেত। পরবর্তী কোশ্চেন 3 নাম্বার বলা হচ্ছে একটি আধানবিহীন পরিবাহী গোলক সুতো দিয়ে ঝুলছে। ভালো কথা, ছবিটা আঁকি তাহলে শোনো। একটা পরিবাহী গোলক আছে, ধরো এটা একটা গোলক, ঠিক আছে। এই গোলকটা এই জায়গা থেকে সুতো দিয়ে ঝুলছে, ঠিক আছে। এই গোলকটা এইখান থেকে সুতো দিয়ে ওকে ঝোলানো হয়েছে। এবার বলছে একটি আধানযুক্ত, এর কিন্তু আধান নেই, একে শূন্য মানে নিস্তড়িত। এবার বলছে আধানযুক্ত গোলক তার খুব কাছে আনা হলো, এর কাছে একটা আধানযুক্ত গোলক আনা হলো, ধরো পজিটিভ আধান আছে সেটাতে, ঠিক আছে। তাহলে এবার বলছে আধানযুক্ত গোলকদার আধান গোলকটি কি করবে? আকর্ষিত বা বিকর্ষিত হবে না, এটা ভুল আছে। আকর্ষিত হবে, এটাও ঠিক আছে, ঠিক আছে, কিন্তু বিকর্ষিত হবে। আচ্ছা বলি পুরো ঘটনাটা কি হয়। এইখানে এর কাছে কোনো আধান নেই, এর কাছে আধান আছে। তাহলে নিস্তড়িত বস্তু, একটা আধানগ্রস্ত বস্তু কি করে একটা নিস্তড়িত বস্তুকে আকর্ষণ করে? মানে একজনের কাছে কোনো আধানই নেই আর একজনের কাছে প্লাস আধান আছে, এরা কিন্তু আধানযুক্ত বস্তুটা কিন্তু আকর্ষণ করবে। আচ্ছা এর কাছে আধান নেই আর একজনের কাছে আধান আছে নেগেটিভ, সেক্ষেত্রেও কিন্তু নেগেটিভটা নিস্তড়িত বস্তুটাকে আকর্ষণ করবে নিজের দিকে। তাহলে প্রথমে কি করবে? এরা আকর্ষণ করবে। এবার ধরো পরস্পর টাচ করে গেল, তখন কি ঘটনাটা ঘটবে? যখনই টাচ হয়ে গেল, আমরা তড়িতাবেশ যখন পড়িয়েছিলাম তখন সেখানে বলেছিলাম এর যা আধান আছে, মানে এটা এ বস্তুটার যা আধান আছে, এই আধানটা এর সাথে আর এদের দুজনের মধ্যে ভাগ হয়ে যাবে, তাই না? যখনই ভাগ হয়ে যাবে তখন কি হয়? এরও আধান পজিটিভ হয়ে যাবে আর এরও আধান পজিটিভ হয়ে যাবে। যদি এ বস্তুটা নেগেটিভ থাকে তাহলে যখন এদের দুজনের টাচ হয়ে যাবে এও নেগেটিভ আধানগ্রস্ত হয়ে যাবে আর এও নেগেটিভ আধানগ্রস্ত হয়ে যাবে। তার মানে প্রথমে তারা আকর্ষিত হবে, তারপরে তারা বিকর্ষণ হবে। সেটা হচ্ছে অপশন ডিতেই একমাত্র আছে। কনসেপ্টটা বোঝা গেল, তড়িতাবেশের কনসেপ্ট। নেক্সট কোশ্চেন, একটি বিচ্ছিন্ন সংস্থার মোট আধান, এই যে কিউ সমান এন ই, ঠিক আছে, এই যে সূত্রটা, ঠিক আছে, এইখানে বিচ্ছিন্ন সংস্থার মোট আধান মানে আমরা বলেছিলাম যে ধরো এরকম একটা সংস্থা আছে, আইসোলেটেড সিস্টেম যেটা বলা হচ্ছিল, যে এ বি দুটো, একটা পুরো আইসোলেটেড সিস্টেমের মধ্যে এ আর বি দুটো বস্তু আছে, এর কাছে 2 কুলম আধান আছে আর এর কাছে -6 কুলম আধান আছে, ঠিক আছে। এদের মধ্যে কোনো কিছু একটা হয়েছে, আকর্ষণ হয়েছে, এদের কোনো ঘর্ষণ হয়েছে বা আর কোনো একটা ভাবে তার দ্বারা কানেক্ট করা হয়েছে, দিয়ে কি হয়েছে এদের ভেতরে এবার এ একটা বস্তু, বি একটা বস্তু আর সি একটা বস্তু তৈরি হয়ে গেছে। এর আধান হয়ে গেছে 3 কুলম,
বি এর আধান হয়ে গেছে -5 কুলম। এবার সি এর আধান কত? তাহলে আমরা দেখেছিলাম আগে যে আধান ছিল পরের আধানও সেম একই থাকবে, মানে আগের আধান কত ছিল 2 - 6, আর পরের আধান কত 3 - 5 প্লাস সি। তাহলে 2 - 6 মানে কত -4, আর 3 - 5 মানে কত -2 প্লাস সি। এই দুইটা যদি ওইদিকে নিয়ে যায়, এই দুইটা যদি ওইদিকে নিয়ে যায়, তাহলে 2 - 4 মানে -2। তাহলে সি এর যে আধান সেটা হচ্ছে -2। তাহলে সি এর আধান যদি -2 হয়, তাহলে -2 আর -5 3 -5 আর এদিকে -2, ঠিক আছে? তাহলে -5 আর -2 -7। তাহলে 3 - 7 যদি করো, 3 - 7 করলে -4, আর আগেও দেখো -4ই আছে। তার মানে কি বোঝা যাচ্ছে, একটা বিচ্ছিন্ন সংস্থার আধান কিন্তু চেঞ্জ হয় না, ওটা ধ্রুবক থাকে, ঠিক আছে? সেজন্য হচ্ছে অপশন ডি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, সর্বনিম্ন আধান, এই সূত্রটাটি দেখো, কিউ সমান এন ই, এন এর মান 1 থেকে 1 2 3 এরকম করে ইনফাইনাইট হয়, আর এন এর মান কিন্তু কখনো এই 1.5 বা 2.5, ঠিক আছে, মানে পয়েন্টে আসে না কো, ঠিক আছে, ফ্র্যাকশন নাম্বারে আসে না। তাহলে এন এর সর্বনিম্ন মান কত 1, তাহলে এন এর সর্বনিম্ন মান যদি 1 বসাও, তাহলে 1.e, তাহলে ই আর ই এর মান হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। এটাই হচ্ছে আধানের সর্বনিম্ন মান। তাহলে অপশন বি এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না। বুঝা গেছে? পরবর্তী কোশ্চেন 6 বলা হচ্ছে যে ধরো কোনো পার্থিব বস্তুতে তড়িৎ আধানের পরিমাণ 1.6 একটি কি লঙ্ঘন করে? এই যে কিউ সমান আমরা একটু আগে দেখলাম সর্বনিম্ন মান হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। এটা হচ্ছে সর্বনিম্ন। এখানে বলছে কিউর মান নাকি 1.6 কুলম। এটা কি সম্ভব? 1.6 কুলম কি করে হবে? 1.6 কুলম তো হতে পারে না, কিন্তু কারণ হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম, এটা তার থেকে অনেক বড় হয়ে যাচ্ছে। কিউর মান হতে হবে 1.6 ইন্টু 10⁻⁻19, তো এর থেকে তো এটা অনেক বড়, ঠিক আছে, 10⁻19 টাইমস বড়, যেটা সম্ভব না। আর এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় কোয়ান্টাইজেশন, আধানের কোয়ান্টাইজেশন, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে অপশন সি, যে আধানের কোয়ান্টাম নীতিকে এটা মানছে না। পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক, নিচের কোন আধানটি মানে হতে পারে না? এই কোশ্চেনটা স্টার মার্ক দিয়ে রেখে দিও, ঠিক আছে? এই কোশ্চেনগুলো স্টার মার্ক। হতে পারে না তার মানে হচ্ছে কিউ সমান এন ই, এন সমান কিউ বাই ই। যখনই এরকম কোশ্চেন দেবে এন এর মানটা বের করবে। এন এর মান আমাদের যদি পয়েন্টে বের করতে হবে, এদের মধ্যে কোন এন এর মানটা পয়েন্টে আসছে সেটা আমাকে দেখতে হবে, ঠিক আছে? আমি যদি প্রথমে 1.6টা নিই, তাহলে এখানে হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻7 ওপরে আছে, আর নিচেই আছে 1.6 ইন্টু 10⁻⁻19। এটা কাটলো, ঠিক আছে? এইটা যদি ওপরে যায়, এটা -19 আছে, এটা যদি ওপরে যায় তাহলে তখন আসছে আমাদের 10⁻, কত আসছে? 10⁻, কত আসবে? 12 আসবে। আধান হতে পারে না, এটা হতে পারে, 10⁻12 হতে পারে, পজিটিভে আছে, হতে পারে। হতে পারে না কোনটা? বি উত্তর আছে, কিন্তু আমরা সি এরটাও দেখে নিচ্ছি, আগে সি দেখে নিই, ঠিক আছে? সি দেখে নিই। তাহলে সি হচ্ছে 3.2 ইন্টু 10⁻⁻7, আর নিচে 1.6 ইন্টু 10⁻⁻19, এখানে হলো 2, আর এখানে হচ্ছে 10⁻12, ঠিক আছে? তাহলে 2 ইন্টু 10⁻12 কুলম, এটাও হতে পারে। অপশন ডিতে যদি আমি যাই, অপশন ডিতে আমার আসছে উপরে 4.8 ইন্টু 10⁻⁻10, আর নিচেই আসছে 1.6 ইন্টু 10⁻⁻19। তাহলে 16, এটা হচ্ছে 3, আর ওপরে গেলে এটা হচ্ছে 3 ইন্টু 10⁻9। তাহলে এটাও সম্ভব, এটাও সম্ভব। বাট এই যে বি এর যে অপশনটা আছে, বি এর যে অপশনটা আছে, এটা যদি ওপরে হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻20, আর নিচে হচ্ছে আমাদের ইলেকট্রনের যে আধান 1.6 ইন্টু 10⁻⁻19, যদি কেটে যায় তাহলে এন এর মান আসছে 10⁻⁻1, তার মানে 0.1, যেটা সম্ভব না। সেজন্য অপশন বি এই কোশ্চেনটার ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। কোশ্চেনটা বলছে 2 কুলম তড়িতাধানে ইলেকট্রনের সংখ্যা, তাহলে এন সমান আমরা জানি যে কিউ বাই ই হয়, যেখানে কিউর মান এক্ষেত্রে আমাদের বলেছে 2 কুলম, তাহলে ওপরে 2 বসাবো, আর নিচে ইলেকট্রনের আধান 1.6 ইন্টু 10⁻⁻19,
আচ্ছা এই দশমিকটা যদি তুলি তাহলে উপরে আমি কত বসাবো, দশমিকটা তুলে উপরে 10 বসাবো, তাহলে 10 টু দি এর মাথায় কত হচ্ছে 1, তাহলে উপরে গেলে কত হবে 10 টু দি পাওয়ার 18 কিন্তু পজিটিভ, তাহলে উপরে হয়ে গেল 10 টু দি পাওয়ার 18 কিন্তু পজিটিভ, আর নিচে আছে 2/16, তাহলে 2/16কে যদি এখানে ভাগ করা হয় তাহলে দশমিক দিয়ে একটা শূন্য বসালাম। আচ্ছা 16 একে কত 16, 4, তারপরে হচ্ছে 0, আচ্ছা 16 দুগুণে হচ্ছে 32, তারপরে 8, আচ্ছা তারপরে 5 16 আছে মানে 0.125, তাহলে 0.125 ইন্টু 10 টু দি পাওয়ার 18। তাহলে এই জিনিসটা আমি যদি এইখান থেকে দশমিকটা ডান দিকে এক ঘর সরাই, যদি এক ঘর সরাই মানে 1.25 করি তাহলে এটা হয়ে যাবে 10 টু দি পাওয়ার পজিটিভে আসছে 10 টু দি পাওয়ার 19। আমাদের অ্যান্সার হচ্ছে 1.25 ইন্টু 10 টু দি পাওয়ার 19, কিন্তু এখানে কিন্তু কোথাও সেটা নেই, ঠিক আছে। আমাদের অ্যান্সার কিন্তু এটাই হবে, অপশন সি এর অ্যান্সার 12.5 যদি এটাকে আমি করি তাহলে এটা 19 আর থাকবে না, এটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এখানে সেম জিনিস এখানেও আছে যে 12.5 করলে 19 থাকবে না 20 হয়ে যাবে, তাহলে অপশন কিন্তু আমাদের এটাই, মানে এখানে অপশনটা যেহেতু নেই, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন 9 দাগের কোশ্চেনটা দেখো, বলা হচ্ছে একটি পলিথিনের টুকরোকে পশম দিয়ে ঘষা হয়েছে, এটা হচ্ছে আমাদের পলিথিন, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পলিথিন আর এটা হচ্ছে আমাদের পশম, ঠিক আছে। পলিথিনকে পশম দিয়ে ঘষালে পলিথিনের টুকরোটি 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -6 এ 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -6 কুলম পরিমাণ ঋণাত্মক আধান পায়, এর মানে কি? এর ঋণাত্মক আধান পায় মানে কি ইলেকট্রন পেয়েছে, ইলেকট্রন পেয়েছে, ইলেকট্রন এসেছে এই জায়গায়, ঠিক আছে, ইলেকট্রন এসেছে, তার মানে এর কাছ থেকে এর কাছে ইলেকট্রন এসেছে, ঠিক আছে। পশম থেকে পলিথিনে ইলেকট্রন কিন্তু তার মানে এসেছে, তাই পজিটিভ হয়ে নেগেটিভ হয়ে গেছে। যদি পজিটিভ হতো তাহলে পলিথিন থেকে ইলেকট্রন চলে গেছে, তাহলে এ হয়ে গেছে পজিটিভ আর এ হয়ে গেছে নেগেটিভ। এবার বলছে একটি ইলেকট্রনের আধান এত হলে কতগুলো ইলেকট্রন স্থানান্তরিত হয়েছে, তাহলে কিউ বাই ই বের করব, তাহলে কিউর মান কত, কিউর মান 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -6, তাহলে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -6, আর ই এর মান হচ্ছে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19, ঠিক আছে। এটা কাটলো, তাহলে এন সমান হচ্ছে আমাদের 10 টু দি পাওয়ার 13। এবার 10 টু দি পাওয়ার 13 পশম থেকে পলিথিন এসছে, তাহলে অপশন এ কারেক্ট অ্যান্সার, আমাদের এটাই অ্যান্সার আছে। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, কোনো বস্তুতে -160 মাইক্রোকুলম আধান আছে, ভালো কথা, বস্তুটিতে অতিরিক্ত ইলেকট্রনের সংখ্যা, এখানেও আমরা এন সমান কি করব কিউ বাই ই হবে। এবার এখানে যেহেতু মাইনাস আছে আমরা ইলেকট্রনের আধানটাকেও মাইনাস হিসেবেই বসাবো, তাহলে -160 মাইক্রো মানে হচ্ছে 10 টু দি পাওয়ার -6, আচ্ছা, আর ইলেকট্রনের আধান হচ্ছে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19। এই দশমিকটা যদি তুলি তাহলে ওপরে একটা 10 হবে, আর এই 16কে এই দিক কাটলে 16 10 160, আচ্ছা 10 আর 10 হচ্ছে 100, তার মানে 100 মানে 10 টু দি পাওয়ার 2, আচ্ছা এখানে একটা মাইনাস চিহ্ন দিয়ে দাও, তাহলে ওপরে হচ্ছে আমাদের 10 টু দি পাওয়ার -4, ঠিক আছে, কারণ এটা পজিটিভ, 10 এর উপরে 2 আসবে, 10 এর স্কোয়ার 2 - 6, তার মানে হচ্ছে -4, আর নিচে হচ্ছে 10 টু দি পাওয়ার -19, এটা যদি ওপরে যায় তাহলে এটা হয়ে যাবে 10 টু দি পাওয়ার 15, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে অপশন বি। পরের পরবর্তী কোশ্চেন 11 দাগের কোশ্চেন, কি বলা হচ্ছে একটি ধাতব নিস্তরিত পাত থেকে এতগুলো ইলেকট্রনকে বের করে নেওয়া হয়েছে, তাহলে কিউ সমান এন ইন্টু ই, এন এর মান কত 10 টু দি পাওয়ার 19, আর ই এর মান কত 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19, তাহলে মাইনাসের সাথে প্লাস যদি কাটে তাহলে 1.6। এবার বের করে নেওয়া হয়েছে, তার মানে কি বের করে নেওয়া হয়ে গেছে মানে ও কি হয়েছে আলটিমেটলি পজিটিভ, সেজন্য এই উত্তরটা +1.6। যদি প্রবেশ করানো হতো তখন এটা হতো, কিন্তু যেহেতু বের করে নেওয়া হয়ে গেছে তার জন্য 1.6 কিন্তু প্লাস। 12 দাগের কোশ্চেন, একটি আয়নের আধান এত, এবার ভালো করে দেখো তো, একটা ইলেকট্রনের আধান কত 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19, এরপরেও কিছু একটা ফ্যাক্ট, একে 2 দিয়ে যদি আমি গুণ করি, একে 2 দিয়ে গুণ করে দেখো এই আধানটাই আসে, সেজন্য এটা হবে এই অ্যান্সারটা, আর ইলেকট্রনের আধান তো মাইনাস আসে, সেজন্য x টু দি পাওয়ার -2 হবে এর অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, কোনো কণার আধানের পরিমাণ বেগের উপর নির্ভরশীল হলে, এমনিতে কিন্তু বেগের উপর নির্ভরশীল হবে না, ঠিক আছে, আধান বেগের উপর নির্ভরশীল হবে না, জাস্ট এটা থিওরি, এটা মনে রেখে দিই, অপশন বি অ্যান্সার, কণাটির পরমাণু নিরপেক্ষতা লঙ্ঘিত হয়ে যায়, ঠিক আছে, বেগের উপর কিন্তু নির্ভরশীল নয়, কিউ
স্থির যেটা আর কিউ গতিশীল যেটা, এই দুটো কিন্তু সমান হয়। আমি কিন্তু ওয়ান শটে এইগুলো কিন্তু সব কিছু আলোচনা করা হয়ে গেছে আমাদের এই সব নিয়ে। নেক্সট কোশ্চেন, আচ্ছা 75 কেজি ইলেকট্রনের মোট আধান কত? আচ্ছা 75 কেজি ইলেকট্রনের মোট আধান, তাহলে বড় হাতের এম যেটা আমাদের এম যেটা আছে সেটা হচ্ছে 75 কেজি। আচ্ছা 75 কেজি। এবার ইলেকট্রনের আমাদের যে ভর ছোট হাতের এম সেটা হচ্ছে 9.1 ইন্টু 10⁻³ এত, এটা হচ্ছে কেজি। তাহলে এন এর মান ওপরে হচ্ছে বড় হাতের এম আর নিচে হচ্ছে ছোট হাতের এম। অঙ্কটা ক্যালকুলেট করার দরকার নেই, এমনি বড় হচ্ছে অঙ্কটা ক্যালকুলেট করতে হবে, কিন্তু না দেখো তাহলে নিচে ওপরে হচ্ছে 75 আর নিচে হচ্ছে 9.1 ইন্টু 10⁻³ আধান জানতে চেয়েছে। তাহলে কিউ সমান এমই, এন এর জায়গায় 75 বাই 9.1 ইন্টু 10⁻³ বসালাম, তাহলে এন এর মান বসালাম। এবার ই এর মান বসাবো যেটা হচ্ছে 1.6 ইন্টু 10⁻19। ঠিক আছে, তাহলে এই 31টা যদি উপরে যায় তাহলে 31 পজিটিভ আর 19 নিচে থাকবে মাইনাস, তাহলে 9 আর 10 11 2 হচ্ছে 12। তার মানে এখানে 12 কোনটা অ্যান্সার আছে, তাহলে 12 কিন্তু এখানে এটা 19 এটা 31 এটা 18। এই 75 9.1 আর 1.6 যতই ক্যালকুলেশন করো 12 বা 13 এর কাছাকাছি হবে, 31 কখনোই হবে না। একটা সাধারণ তোমরা বুঝতে পারছো যে 31 কখনোই জিনিসটা হবে না, মানে -31 কখনোই হবে না, ডি হবে না, আমাদের বি হবে না, 18 এটাও হবে না, একমাত্র কাছাকাছি আছে 10⁻13 আছে, সো এটাই অ্যান্সার। এইরকম করে তোমাদের একটু ক্যালকুলেশন অ্যাভয়েড করে এই সমস্ত অঙ্কগুলো করতে হয়। এখানে যদি তুমি ক্যালকুলেশন করতে যাও দেখবে এটাতে অনেক টাইম লাগবে, দশমিক তুলো, তারপরে দুটোকে গুণ করো, তারপরে এর সাথে ভাগ করো, অনেকটা টাইম চলে যাবে তোমার। 15 থেকে আধানের কোয়ান্টাইন মানে কি? আধানের কোয়ান্টাইন মানে আধান ধ্রুবক থাকবে, ঠিক আছে, আধানকে তৈরি করাও যায় না, আধানকে ধ্বংস করাও যায় না, ঠিক আছে। আচ্ছা ন্যূনতম আধান, এখানে যেটা আছে আমাদের অপশন ন্যূনতম আধানের সম্ভাবনা যেটা বলেছি কিউ সমান এন ই, এন এর মান যদি 1 বসাও তাহলে ই, এটাই হচ্ছে আধানের সর্বনিম্ন মান, এটাই হচ্ছে আধানের সর্বনিম্ন মান, যেটাকে আধানের কোয়ান্টাইন বলা হয় আমরা। 16 দাগের কোশ্চেন, এই কোশ্চেনটা নিটের কোশ্চেন, এই কোশ্চেনটা নিটের কোশ্চেন, এইটা হচ্ছে আমাদের নিটের কোশ্চেন। কোশ্চেনটা কি বলা হচ্ছে যে একটা সাবানের আমাদের যে ছোট্ট একটা হচ্ছে সাবানের বুদবুদ আছে এরকম, ঠিক আছে। এবার একে আধান দেওয়া হলো, ঋণাত্মক, তাহলে অবশ্যই ঋণাত্মক আধানটা কোথায় থাকবে? সাবানের যে বুদবুদ তার বাইরের দিকে থাকবে, কারণ সাবানের বুদবুদের ভেতরে কিছুই থাকে না। আচ্ছা তার মানে এই যে মাইনাসটা আছে আর এই দিকে ধরো এর বিপরীত দিকে একটা মাইনাস আছে, এরা দুজনা কি করবে? একে এইদিকে ঠেলবে আর এই মাইনাসটা একে উল্টো দিকে ঠেলবে। আচ্ছা আর এই মাইনাসটার এদিকে একটা বল প্রয়োগ হবে এর দ্বারা, আর এই মাইনাসটা একে উল্টো দিকে একটা বল প্রয়োগ করবে। তার মানে এক কথায় প্রত্যেকটা মাইনাস তার বিপরীত দিকে যে মাইনাসটা আছে মানে মাইনাস আধানটা আছে তাকে বল প্রয়োগ করবে, এবং এর যে ব্যাসার্ধ সে ব্যাসার্ধটা আস্তে আস্তে বেড়ে যাবে, ঠিক আছে। সেজন্য অ্যান্সারটা হবে যে ব্যাসার্ধ বৃদ্ধি পাবে। যদি মাইনাস প্লাস থাকতো হাফ মাইনাস হাফ প্লাস, সেক্ষেত্রে আমাদের এটা কমে যেত, মানে ব্যাসার্ধটা কমে যেত। নেক্সট এসআই পদ্ধতিতে তলমাত্রিক ঘনত্ব হয় সিগমা সমান কিউ বাই এ। কিউর আধান মানে কিউর আমাদের একক সেটা হচ্ছে কুলম, আর এটা হচ্ছে ক্ষেত্রফল যেটা হচ্ছে মিটার স্কোয়ার, তাহলে কুলম পার মিটার স্কোয়ার এটাও লিখতে পারো, বা কুলম মিটার -2, তাহলে এখানে এটা অপশন অ্যান্সার। আচ্ছা এটা কিসের? এটা হচ্ছে ডেনসিটি, মানে এটা হচ্ছে আমাদের ঘনত্বের ক্ষেত্রে, ঠিক আছে, ঘনত্ব চার্জ ডেনসিটি, এটা হচ্ছে আমাদের ভলিউম চার্জ ডেনসিটি যেটা তার ক্ষেত্রে এটা হয়। আচ্ছা এইটা কিসের ক্ষেত্রে? এটা হচ্ছে লিনিয়ার চার্জ ডেনসিটি ল্যামডার ক্ষেত্রে, এটা হচ্ছে আমাদের রো এর ক্ষেত্রে। নেক্সট আধানের তলমাত্রিক ঘনত্বের মাত্রা, তাহলে সিগমা সমান আমরা এটা দেখলাম যে কিউ বাই এ হলো, কিউ মানে হচ্ছে আইটি, সো এখানে আমি আইটি বসাবো, আর এ হচ্ছে ক্ষেত্রফল হচ্ছে এল তার স্কোয়ার, তাহলে আইটি আর এল এর ওপর -2, তাহলে কোনটা আছে? এল এর ওপর -2, আয়ের জায়গায় এখানে এ ব্যবহার করা হয়েছে, তাহলে এটি, এটা অ্যান্সার। কোনো জায়গায় আমরা যে তড়িৎ প্রবাহ সেটা আই দিয়ে প্রকাশ করা হয়, তার মাত্রাকে কোনো জায়গায় এ দিয়ে প্রকাশ করা হয়। নেক্সট কোশ্চেন আধানের তলমাত্রিক ঘনত্ব, এটা কিন্তু আমি ডাইরেক্ট আগের দিন বলেছিলাম যে আমাদের যে বক্রতা সিগমা রো, এই রোটা তার ব্যাসার্ধের সাথে 1/r অনুপাতে থাকে, আর আমাদের যে সিগমা সেটা সমানুপাতিক হয় এই রো এর স্কোয়ারের সাথে, বক্রতা ব্যাসার্ধের স্কোয়ারের সাথে। যারা ওয়ান শটটা দেখেছো তারা আশা করি এটা দেখেছো ওইখানে, যে আমি এইটা ওইখানে বলেছিলাম, কারণ এই কোশ্চেনগুলো পরীক্ষায় আসে। উত্তর কোনটা? আমাদের অপশন বি। নেক্সট কোশ্চেন
এটা কি বলছে 1 কুলম, তাহলে ওপরে হচ্ছে 1 কুলম আর নিচে হচ্ছে মিটারের ওপরে স্কোয়ার, এটা সমান বলেছে এক্স ইএসইউ। এবার 1 কুলম মানে কত ইএসইউ, এটা তোমাকে তাহলে জানতে হবে যে 1 কুলম মানে হচ্ছে 3 × 10⁹ ইএসইউ, তাহলে 3 × 10⁹ এত ইএসইউ হলো সেন্টিমিটার। এবার 1 মিটার মানে হচ্ছে কত কত সেন্টিমিটার, 1 মিটার মানে হচ্ছে 100 সেন্টিমিটার, 1 মিটার মানে 100 সেন্টিমিটার। তার মানে এইখানে আমাকে কি বসাতে হবে, 100 সেন্টিমিটার বসাতে হবে, কারণ মিটার থেকে আমি সেন্টিমিটারে নিয়ে আসছি। তাহলে 100 গুণ 100 তাহলে কত হলো 2, আর এদিকে 2 4, 10⁴ হলো। 10⁴ যদি ওপরে যায় তাহলে 9 - 4 মানে 5, তার মানে এটা হবে 3 × 10⁵। এটা এক্সট্রা কেটে দাও, তাহলে এটা হলো আমাদের অ্যান্সার। আমি এখানে আরেকটু ভেঙে করে দিচ্ছি, এটা হচ্ছে 10⁹ ইন্টু 10⁻1 2 3 4 সো -4, এর দুটোকে বিয়োগ করে দেখো এটা আসছে। তো অপশন সি আমাদের কারেক্ট অ্যান্সার। 21 দাগের কোশ্চেনটা যদি যাই, 21 দাগের কোশ্চেন, দুটি ধাতব গোলক এ ও বি। আচ্ছা তোমাদের বিভব এখনো হয়নি তাই না, এইটুকু জাস্ট জেনে নাও যে আমাদের যে ইলেকট্রিক ফিল্ড হয় সেটা সমান আমরা কি লিখি, Q/R²। ঠিক আছে, আমাদের যে ফোর্স হয় সেটা হচ্ছে Q1Q2/R²। এই যে বিভব যেটা হয়, এই বিভবের সূত্র হচ্ছে KQ/R। ঠিক আছে, জাস্ট এইটুকুই মনে রেখে তো, বিভব সমান KQ/R হয়। এবার এ ও বি একই বিভবে আহিত যদি করা হয় তাহলে দুজনের বিভব যদি সমান করে দেওয়া হয়, এবার তাহলে KQ1/R1 হলো একটা, আর একটা হলো KQ2/R2 হলো একটা। শুধুর পর এরকম করো যে σ1 এটা সমান হচ্ছে Q1/4πR1 তার স্কোয়ার, আর σ2 এটা সমান Q2/4πR2 তার স্কোয়ার। এবার যদি আমি σ1/σ2 করি তাহলে σ1 এর জন্য হচ্ছে Q1 আর এটা হচ্ছে 4πR1 তার স্কোয়ার ইন্টু ওপরে চলে যাচ্ছে 4πR2 তার স্কোয়ার, আর নিচেই আসছে আমাদের Q × 2। ঠিক আছে, তাহলে 4π আর 4π কেটে যায়, তাহলে Q1/Q2 মান কত, এইখান থেকে এই লাইনটা থেকে Q1/Q2 এর মান যদি আমি বের করি তাহলে R1টা উপরে যাবে, R2টা নিচে আসবে, R1 উপরে আর R2 নিচেই। এবার Q1/Q2 এখানে যেটা আছে যে Q1/Q2 এটা ইনটু, তাহলে কি লিখতে পারি, ওপরে আছে R2 তার স্কোয়ার, সো ওপরে R2 তার স্কোয়ার আর নিচে আছে R1 তার স্কোয়ার, সো R1 তার স্কোয়ার। এবার Q1/Q2 এর জায়গায় আমি R1/R2 বসাবো, তাহলে Q1/Q2 এর জায়গায় যদি আমি ওপরে R1 আর নিচে R2 বসাই, আর এটার ক্ষেত্রেও সেম R1 তার স্কোয়ার আর R2 তার স্কোয়ার যদি বসাই, আচ্ছা এটা উল্টো হয়ে গেছে, ওপরটা হবে R2 আর নিচেটা হবে R1, তাহলে এই R1 এর সাথে এই R1 যদি কাটে নিচে একটাই R1 থাকবে, আর এই R2 এর সাথে এই R2 কাটে তাহলে একটাই R2 থাকবে। তাহলে σ1/σ2 যেটা হচ্ছে সেটা হচ্ছে R2/R1। এবার R2 মানে দ্বিতীয়তে যেটা আছে তার ব্যাসার্ধ, R1 মানে প্রথমটার ব্যাসার্ধ। এখানে দেখো A আর B, তার মানে উত্তরটা আসছে আমাদের B/A, যেটা হচ্ছে আমাদের অপশন সি অ্যান্সার। কি বললাম, প্রথমে আমি বিভবকে সমান করে দিলাম, সেখান থেকে Q1 আর Q2 অনুপাতটা বের করলাম। নেক্সট আমাদের কাজ হচ্ছে তলমাত্রিক ঘনত্বের অনুপাত জানতে চেয়েছে, তাহলে আলাদা আলাদা করে তলমাত্রিক ঘনত্বটা লিখে নিলাম, তারপরে তার অনুপাতটা বের করে দিলাম। ঠিক আছে, এরকম করে। নেক্সট 22 দাগের কোশ্চেন, এখানে বলা হচ্ছে একটি পরিবাহী গোলকের তলমাত্রিক ঘনত্ব মানে হচ্ছে সিগমার মানটা আমাকে বলেছে 7/88 SI ইউনিটে বলেছে, ব্যাস বলেছে ব্যাস, তাহলে ব্যাস যদি 2 সেন্টিমিটার হয় ব্যাসার্ধ কত 1 সেন্টিমিটার। ঠিক আছে, এবার 1 সেন্টিমিটারকে যদি মিটারে নিয়ে যাওয়া হয় তাহলে সেটা হয় 10⁻² মিটার। এবার গোলকটির আধান, এবার কি সিগমা সমান হয় Q/4πR তার স্কোয়ার, তাহলে কিউ যদি জানতে চাই তাহলে হচ্ছে সিগমা ইন্টু 4πR², সিগমার মান কত 7/88। আচ্ছা এখানে 4 বসালাম, পায়ের জায়গায় 22/7 বসাতে পারি, আর R² জায়গায় এটা হচ্ছে 10⁻⁻4, এর উপর যদি স্কোয়ার করা হয় তাহলে এখানে 4 আর 22 কাটবে, এই 22-এর সাথে এই 22 কাটলো, 7-এর সাথে 7 কাটলো, তাহলে এটা কত দাঁড়ালো 10⁻⁻4, তাহলে 10⁻⁻4 আমাদের অ্যান্সার।
23-এর দাগের কোশ্চেন। আর আচ্ছা, এর অ্যান্সারটা কিন্তু ভুল আছে, ঠিক আছে, এর অ্যান্সারটা ভুল আছে, এটা আগের বারেও ভুল ছিল, এখনো কিন্তু ভুলই আছে, এর অ্যান্সারটা ঠিক হয়নি। R1 ও R2 ব্যাসার্ধের দুটো আহিত ধাতব গোলকের তলমাত্রিক ঘনত্ব একই, তাহলে সিগমা ওয়ান এটা সমান আমি লিখছি Q1 বাই 4 পাই R1 তার স্কোয়ার, আর একটা হচ্ছে সিগমা টু, সেটা সমান হচ্ছে Q2 হচ্ছে 4 পাই R2 তার স্কোয়ার। এবার এদের তলমাত্রিক ঘনত্ব একই হলে আধান, তাহলে সিগমা ওয়ান সমান সিগমা টু যদি আমি করি, সিগমা ওয়ান সমান সিগমা টু যদি করি, তাহলে Q1 বাই 4 পাই R1 তার স্কোয়ার এটা সমান Q2 আর 4 পাই R2 তার স্কোয়ার। 4 পাই যদি কাটে, ঠিক আছে, আমাকে তাহলে Q1 বাই Q2 মান এখান থেকে যদি বের করি, তাহলে Q1 বাই Q2, জাস্ট এই Q2টাকে বাঁ দিকে নামাও, তাহলে উপরে থাকছে আমাদের R1 তার স্কোয়ার আর নিচেই থাকছে আমাদের R2 তার স্কোয়ার। কিন্তু এখানে দেখো অপশন কোনো জায়গাতেই নেই, এই R2 বাই R1 এর স্কোয়ার যা লেখা আছে, এই R2 স্কোয়ার বাই R1 এর স্কোয়ার তো একই জিনিস, তাই না, এই দুটো অপশন তো একই, তো সেই জন্য এই অপশনটা এখানে উত্তরে নেই, কিন্তু উত্তর এটাই হবে, আগের বারও ভুল ছিল, এবারও এখনো ভুল আছে। 24-এর দাগের কোশ্চেন, 24-এর দাগের কোশ্চেন বলা হচ্ছে 1 সেন্টিমিটার আর 3 সেন্টিমিটার ব্যাসার্ধের দুটো গোলকের আধান সমান, তাদের আধানের তলমাত্রিক ঘনত্ব। এবার তলমাত্রিক ঘনত্ব সিগমা সমান হয় 1/r তার স্কোয়ার, তাহলে সিগমা 1/σ2 যদি করি, তাহলে ওপরে হবে R2 তার স্কোয়ার আর নিচে হবে R1 তার স্কোয়ার, ঠিক আছে। R2 মানে আমাদের দ্বিতীয় নাম্বারে কে আছে সেটা দেখো, তাহলে দ্বিতীয় নম্বরে আছে 3, তাহলে 3 স্কোয়ার হবে 9, আর R1 মানে হচ্ছে 1, তাহলে 1, তাহলে উত্তর হচ্ছে আমাদের 9:1। এবার 9:1 আছে অপশন এ, অপশন এ আমাদের কারেক্ট অ্যান্সার। 25-এর দাগের কোশ্চেনটা, আচ্ছা এটার জন্য কিন্তু এই কোশ্চেনটা স্টার মার্ক দাও, আর এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা আছে তোমাদের সেমিস্টার 3-তে, এই টাইপের কোশ্চেন। আর এর জন্য আমি একটা শর্টকাট ফর্মুলা আছে যেটা আমি বলে দিচ্ছি, সেটা এখনই অ্যাপ্লাই করবো আমরা। তো আর ব্যাসার্ধ আর কিউ আধানের 64টি একই রকমের পারদের ফোঁটা মিলিত হয়ে একটি বড় ফোঁটা তৈরি করলো, যাতে মোট তড়িতের পরিমাণ অপরিবর্তিত থাকে। প্রতিটি ছোট ছোট পারদের ফোঁটার সঙ্গে বড় পারদের ফোঁটাটির তলমাত্রিক আধানের ঘনত্বের অনুপাত, তাহলে সিগমা ওয়ান হচ্ছে ছোটগুলোর আর সিগমা টু হচ্ছে বড়গুলোর, এদের অনুপাতের সূত্র হচ্ছে 1/n⁻⁴, যেখানে এনটা হচ্ছে মোট কতগুলো বিন্দু আধান যুক্ত হয়েছে, কতগুলো তরল বিন্দু যুক্ত হয়েছে 64টা, তাহলে 64 তার উপরে 1/3, 64 মানে হচ্ছে 4-এর কিউব, তাহলে 4-এর ওপরে কিউব ইন্টু 1/3, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 1.4। 1.4 কোনটা আছে, অপশন সি। নেক্সট কোশ্চেন, 10 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি অন্তরিত পরিবাহী গোলককে এত ধনাত্মক আধানে আহিত করলে তার পৃষ্ঠে সর্বদা আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা সমান হয় Q/4πr²। এবার কিউ মানে হচ্ছে কতগুলো আধান, সেটা হচ্ছে 16 ইন্টু পাই দেওয়া আছে, আচ্ছা ভালো কথা, আর নিচেই আছে 4 পাই ইন্টু আর তার স্কোয়ার। 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার মানে হচ্ছে 10 ইন্টু, সেন্টিমিটার থেকে মিটারে নিয়ে গেলে 10⁻⁻² দিয়ে মিটার হচ্ছে, তার মানে 10/100 করতে পারি, তাহলে এটা যদি কাটে তাহলে হচ্ছে 0.1 মিটার, তাহলে 0.1 করলাম ইন্টু 0.1 এটাও করলাম, তাহলে 4 কত 16, আর এটার সাথে এটা যদি কাটে, আর এই দশমিকটা তোলার জন্য উপরে একটা 10, আর এই দশমিকটা তোলার জন্য উপরে আবার একটা 10, তাহলে 10 10 100, তাহলে উত্তর কত 400, তাহলে অপশন সি আমাদের কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন 27-এর দাগের কোশ্চেন, আর ব্যাসার্ধের একটি ফাঁপা ধাতব গোলকের ভেতরে কিউ পরিমাণ আধান রাখা হলো, তাহলে গোলকের বাইরের তলমাত্রিক ঘনত্ব। একটা কোশ্চেন করেছিলাম আমরা ওয়ান শটে, যারা দেখেছো যে আইআইটিতে কোশ্চেনটা এসেছিল, আইআইটি 10 সালে একটা কোশ্চেন এসে 3টে যেখানে সমকেন্দ্রিক গোলক দিয়ে করেছিলাম, তো ওই কনসেপ্ট, ওখানে কি কনসেপ্ট ব্যবহার করেছিলাম আমরা, তড়িৎ আবেশের কনসেপ্ট আমরা ব্যবহার করেছিলাম। এখানেও সেম, আমি যদি ভেতরে কোনো জায়গায়, ঠিক আছে, কিউ আধান রাখি, এই কিউ আধানটা ধরো পজিটিভ হলো, তাহলে এই যে ভেতরের পৃষ্ঠটাই হয়ে যাবে মাইনাস কিউ আধান চলে আসবে, আর ওপরের পৃষ্ঠটায় কিন্তু প্লাস কিউ আধান চলে আসবে। আর তলমাত্রিক ঘনত্ব আমরা বহির্পৃষ্ঠে নিই, তাহলে সিগমা সমান কি হয়ে যাবে, কিউটা হয়ে যাবে ছোট হাতের, যে কিউটা দিয়েছিল সেই কিউ, আর আরটা হয়ে যাবে আমাদের 4 পাই আর স্কোয়ার,
তাহলে Q/4/r², অপশন সি কারেক্ট অ্যান্সার। এবার বলছে একটি ফাঁপা পরিবাহী গোলকের ব্যাসার্ধ 3 সেন্টিমিটার, তাকে 36 পাই সি তড়িৎ আহিত করা হলো। এবার এটা হচ্ছে আমাদের গোলক, একে যদি 36 পাই তুমি আধান দাও, 36 পাই, সেই 36 পাই পজিটিভ এর বহির্পৃষ্ঠে থাকবে, এর ভেতরের পৃষ্ঠে তো যাবে না। এবার ভেতরের পৃষ্ঠে আধানের তলমাত্রিক ঘনত্ব, আরে বাবা ভেতরের পৃষ্ঠে তো আধানই নেই, আধান তো শূন্য, আধান শূন্য হলে তো সেখানে তলমাত্রিক ঘনত্ব আসবেই না। সেই জন্য অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, শূন্য। তলমাত্রিক ঘনত্ব ক্ষেত্রে শূন্য হবে। 29 দাগের কোশ্চেন, একটি ঘনক, শুনে নাও, শুধু ঘনকের কথা না, এটা ধরে একটা চতুর্ভুজ, ঠিক আছে, এটা ধরে একটা চতুর্ভুজ, আচ্ছা এটা হচ্ছে একটা ত্রিভুজ, আচ্ছা এটাও একটা ত্রিভুজ। এবার এটা হচ্ছে একটা ঘনক, আচ্ছা একটা ঘনকের ছবি এঁকে নিই, এটা হচ্ছে আমাদের একটা ঘনক। এবার কোশ্চেন হচ্ছে এদের যে তলমাত্রিক ঘনত্ব বা আধান কোথায় সব থেকে বেশি থাকে। তলমাত্রিক ঘনত্ব সবসময় ছুঁচালো জায়গাগুলোতেই বেশি থাকে, ঠিক আছে, কনসেপ্টটা মনে রেখে দিও। তলমাত্রিক ঘনত্ব যে ছুঁচালো জায়গাগুলো হচ্ছে কর্ণগুলো, চতুর্ভুজের এই যে কর্ণ বা বর্গক্ষেত্রের এই যে কর্ণ, বা এই যে আমাদের যে ঘনক আছে, এই যে ঘনকের যে কর্ণগুলো, এই কর্ণগুলোতে কিন্তু আমাদের আধানের তলমাত্রিক ঘনত্ব সব থেকে বেশি থাকে, ঠিক আছে, তলমাত্রিক ঘনত্ব। তাহলে ঘনকের সকল শীর্ষবিন্দুতে এটা অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন দেখা যাক, 30 দাগের কোশ্চেন, একটি নিরেট ধাতব গোলক সমব্যাসের ফাঁপা গোলক অপেক্ষা আধান ধরে রাখে। শোনো, ব্যাসার্ধ যদি সমান হয়, আমি যদি আধান দিই, একেও আধান দিলাম একেও আধান দিলাম, অবশ্যই সেটা এর আমি যেটা নিরেট বলা হচ্ছে মানে সলিড যেটা আছে ওরও তো সে একই ব্যাস, আর যে ভেতরে আছে যার ফাঁপা, ভেতরে কিছু নেই, তার তো বহির্পৃষ্ঠে থাকবে, সেটা তো ব্যাস এক, তার মানে একই পরিমাণ আধান থাকবে, বাড়তি তো থাকতে পারবে না তার মধ্যে। এই কোশ্চেনটাও দেখো একটু আগে করলাম যেটা, সেই সেম টাইপের কোশ্চেন, যেখানে 64টা ছোট ছোট জলবিন্দু ছিল, এখানে আবার 27টা হয়ে গেছে। এবার বলা হচ্ছে একটি আধানে আহিত ও একই আকারে 27টি ছোট ছোট জলকণা মিলিত হয়ে একটি বড় জলকণা তৈরি করলো। ভালো কথা, তাহলে প্রতিটি জলকণা ও সংযুক্ত বড় জলকণার আধানের তলমাত্রিক ঘনত্ব, তাই σ1টা হচ্ছে ছোটগুলোর আর σ2টা হচ্ছে বড়গুলোর, এদের মধ্যে যদি করা হয় তাহলে অনুপাত হয় n⁻⁴ ঠিক আছে, কতগুলো নিয়ে হচ্ছে 27টা, তার মানে এটা হবে 3, তাহলে উত্তর হবে 1.3। এবার 1.3 অপশন ডি আছে, অপশন ডি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 32 দাগের কোশ্চেন, তড়িৎ আবেশের কনসেপ্টের উপরে বেস করে। কোশ্চেনটা ভালো কোশ্চেন, যে একটি পরিবাহী গোলক এ, একটি পরিবাহী গোলক, এটা এ একটা পরিবাহী গোলক, আচ্ছা বি এর অভ্যন্তর ভাগে প্রবেশ করে, আচ্ছা এ হচ্ছে, এবার হচ্ছে বি, এটা হচ্ছে ধরো বি, আর এটা হচ্ছে এ, আর এটা হচ্ছে বি। এবার বলা হচ্ছে Q1 আর Q2 আধান গোলক, এবার এ কে দিয়ে দিয়েছে Q1 আর বি কে দিয়ে দিয়েছে Q2। এবার এ কে যদি প্লাস Q1 দেয়, এর যে মানে বি যেটা আছে, বি এর যে ভেতরের পৃষ্ঠ, সেখানে -Q1 আধান তৈরি হয়ে যাবে, আর এই বি এর বহির্পৃষ্ঠে +Q1 আধান তৈরি হয়ে যাবে। এবার বলছে নিচের কোনটি সঠিক নয়। এ গোলকের বাইরের পৃষ্ঠে Q1 আধান থাকবে, এটা সঠিক, এ গোলকের বাইরের পৃষ্ঠে Q1 আধান থাকবে। বি গোলকের ভেতরের পৃষ্ঠে Q1 আধান থাকবে, বি গোলকের ভেতরের পৃষ্ঠে Q1 আধান আছে, মাইনাস আছে, যেখানে মাইনাস কথা উল্লেখ নেই। নেক্সট, বি গোলকের ভেতরের পৃষ্ঠে Q2 আধান থাকবে না, বি গোলকের ভেতরের পৃষ্ঠে Q2 আধান তো থাকবে না, তার মানে এইটা আমাদের কারেক্ট অ্যান্সার। আর যেটা বলেছে বি গোলকের বহির্পৃষ্ঠে, সেটা তো আমরা দেখিয়ে নিলাম যে বি গোলকের বহির্পৃষ্ঠে Q1 + Q2 আধান থাকছে তড়িৎ আবেশের ফলে। এই কোশ্চেনটাও আমাদের যে আইআইটি যেই 2010 সালে যে কোশ্চেন পিওয়াইকিউতে সলভ করেছিলাম আগে, যেটা আমাদের স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী আর কুলম্বের সূত্রে যেখানে করেছি ওয়ান শট, ওই জায়গাতে এই কনসেপ্টটা আমরা আলোচনা করেছি, সেজন্য ওই ভিডিওগুলো দেখে নিও। ওইখানে যত রকমের শর্টকাট ফর্মুলা, কনসেপচুয়াল কোশ্চেন সব কিছু করে দেওয়া আছে, এবং সেখান থেকে দেখো এগুলো সব আছে। পরবর্তী কোশ্চেন, 33 দাগের কোশ্চেন, এখানে বলার কিছু নাই, তড়িৎ পরিবাহিতা মানে হচ্ছে আয়ন কোথায় বাড়ে। এবার আমরা ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে যাই, আয়নোস্ফিয়ার আছে, সেখানে কি হয়, মহাজাগতিক রশ্মি আসে, অতিবেগুনি রশ্মি আসে, যার ফলে সেখানে আয়নের সংখ্যা বেড়ে যায়। সেজন্য পৃথিবী থেকে যত উপরে যায় আয়নের সংখ্যা বাড়ে, আয়নের সংখ্যা বাড়লে তড়িৎ পরিবাহিতা বাড়ে। তাহলে এখানে কি হবে, অপশন সি হচ্ছে তড়িৎ পরিবাহিতা ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। নেক্সট কোশ্চেন, বজ্রবহ, বজ্রবহ এরকম ছুঁচালো পাড়া জিনিস থেকে ত্রিশূলের মতো দেখবে, দিয়ে এইখান থেকে তার দিয়ে সেটাকে আমরা মাটির সাথে যুক্ত করে দিই। এবার বজ্রবহ এই যে ছুঁচালো জায়গা, তার মানে এই জায়গার তলমাত্রিক ঘনত্ব বেশি, সেজন্য কি হয়, এই জায়গা থেকে খুব সহজে তড়িৎ স্ফুলিঙ্গ সৃষ্টি হয়, মানে এই জায়গা থেকে আধানগুলো বাতাসের মধ্যে মিশে যায়, ঠিক আছে, মানে এখান থেকে খরিত হয়ে যায়,
খরিত মানে স্ফুলিঙ্গ সৃষ্টি করে, সূচিমুখের আধান ক্ষরণ নীতিতে কাজ করে এটা, ঠিক আছে। খরিত হয়ে যায়, বেরিয়ে যায় এখান থেকে খুব সহজে, যেহেতু সূচালো মুখ। আচ্ছা, এই গেল আমাদের। আর কোনো কোশ্চেন আছে কি? আচ্ছা, আর কোনো কোশ্চেন নাই। তাহলে এটা হচ্ছে 1 থেকে 34 দাগে আমাদের যে স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী, স্থির তড়িতের মধ্যে যে প্রথম পার্ট 60 বইয়ের প্রথম পার্ট স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী, সেখান থেকে 34টা কোশ্চেন ছিল। 34টা কোশ্চেন আমি করিয়ে দিলাম। নেক্সট হচ্ছে আমাদের কুলম্বের সূত্র করাবো, ঠিক আছে। তো অবশ্যই যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে নিও। আর এই যেগুলো বুঝতে পারোনি, আমি বলার পরও ধরো বুঝতে পারোনি, অবশ্যই সেগুলো কিন্তু আমাকে জেনে নিও। আর এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপ, অবশ্যই টেলিগ্রাম গ্রুপটা অ্যাড হয়ে যেও। সেখানে কিন্তু আমরা এক্সট্রা অনেক কিছু দিয়ে থাকি, নোট দিয়ে থাকি, এক্সট্রা ইম্পর্টেন্ট কোশ্চেন সেখানে দিয়ে থাকি। তো অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপটায় জয়েন হয়ে যেও।